তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে গাজাবাসী। পর্যাপ্ত খাবার থাকার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান জাতিসংঘের। অব্যাহত হামলায় একদিনে আরও 23 ফিলিস্তিনি নিহত। মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি হাউথি বিদ্রোহীদের। বাণিজ্যিক জাহাজে আক্রমণ বন্ধ হলে ইয়েমেনে থামবে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবং কুয়েতের রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের মূল্য। নাগালের বাইরে থাকা দাম নিয়ে হতাশায় ক্রেতারা, আরও বাড়ার আশঙ্কা বিক্রেতাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও কাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেখা দিয়েছে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা সহজ করতে আগামী 1 মাসের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3000, আহত 4500-এর বেশি, নিখোঁজ 441 জন। মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি ধ্বংসস্তূপ সরানোর কাজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। লাশের গন্ধে ভারী হয়ে উঠছে ক্ষতিগ্রস্ত শহরগুলোর বাতাস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের আবাসিক ও মানবিক কার্যক্রম সংস্থা জানায়, ভূমিকম্পের প্রাণহানি ও কাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেখা দিয়েছে আশ্রয়, বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকট। বিদ্যুৎ বা পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার অনেক মানুষ খোলা আকাশের নিচে দিন পার করছেন। পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাবে দেশটিতে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা। পাশাপাশি জরুরি অনুসন্ধান ও উদ্ধারের সময়সীমা শেষ হয়ে আসছে বলেও জানা গেছে। UNHCR মিয়ানমারের পরিস্থিতিকে উচ্চ পর্যায়ের মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করে তাদের কাছে থাকা প্লাস্টিক শীট, মশারি ও অন্যান্য উপকরণ পাঠাচ্ছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এ অবস্থায় দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতার পথ সুগম করতে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত 3 ব্রাদারহুড অ্যালায়েন্স 1 মাসের জন্য একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে বিদ্রোহীরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে আগামী 1 মাস কোনো আক্রমণ হবে না, কেবল আত্মরক্ষার ক্ষেত্রেই লড়াই হবে। ক্ষতিগ্রস্ত জনগণের কাছে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা যত দ্রুত সম্ভব যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজায় খাদ্য প্রবেশ বন্ধ করে দেয়ায় উপত্যকায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। ময়দা ও অন্যান্য সামগ্রিক অভাবে বন্ধ হয়ে গেছে স্থানীয় বেকারিগুলো। এ অবস্থায় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছেন ফিলিস্তিনিরা। তবে নেতানিয়াহু প্রশাসনের দাবি এখনও গাজায় পর্যাপ্ত খাবার রয়েছে, যদিও তাদের এই দাবি উড়িয়ে দিয়েছে জাতিসংঘ। এদিকে দখলদার বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক টুকরো রুটি পাওয়ার আশায় দীর্ঘ অপেক্ষায় গাজার বাসিন্দারা। পেটে ক্ষুধা আর অসহায়ত্বের ছাপ চোখে মুখে স্পষ্ট। কিন্তু ময়দা, জ্বালানি বা অন্যান্য উপকরণের অভাবে বন্ধ উপত্যকার খাবারের দোকান। এ অবস্থায় ক্ষুধার জ্বালা নিয়ে দিন পার করছেন নিরীহ ফিলিস্তিনিরা, এমনটাই জানিয়েছে গাজার বেকারি সংস্থা। গত মার্চ মাসের শুরুতে গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর থেকে চরম সংকটের মুখে পড়েন বসবাসকারীরা। এ বিষয়ে উপত্যকাটির সিভিল ডিফেন্স ফোর্স বলছে, গত বছর মার্চে যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন বাসিন্দারা, এবারও সে পথেই হাঁটছেন তারা। কোনো গ্যাস নেই এবং সীমান্ত ক্রসিং বন্ধ। গাজার পরিস্থিতি কঠিন, মানুষ অনেক কষ্ট করছে। তবে এখনো গাজায় পর্যাপ্ত খাবার রয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তাদের এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছে জাতিসংঘ। এক সংবাদ সম্মেলনে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবিক সহায়তার শেষ সীমায় পৌঁছে গেছে গাজা। 6 সপ্তাহের যুদ্ধবিরতির সময় উপত্যকাটিতে প্রবেশ করা মানবিক সহায়তা হামাস জব্দ করেছে। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা যে দাবি করেছেন তা সত্য নয়। জাতিসংঘ বিতরণ করা সব সহায়তার যথাযথ হিসাব সংরক্ষণের পাশাপাশি তা পরিচালনা করেছে। মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। মঙ্গলবার দেশটির মারিব প্রদেশে AMQ-9 রিপার ড্রোন ধ্বংসের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এ ঘটনার পরপরই হাউথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সাদা এবং হাজ্জাতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাদ যায়নি পশ্চিমের হোদেইদা শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত 15 মার্চ শুরু হওয়া হামলার কারণে প্রায় ধ্বংস হয়ে গেছে বিদ্রোহীরা। তিনি সাফ জানান, হাউথিরা মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আক্রমণ বন্ধ করলে তাদের বিরুদ্ধে চলমান বিমান হামলা থামাবে যুক্তরাষ্ট্র।
সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়ার অংশ হিসাবে তাইওয়ানের সমুদ্রসীমার কাছে নিজেদের সামরিক জাহাজ পাঠিয়েছে চীন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে তাইপের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা। চীনের পাঠানো 10টি সামরিক জাহাজের জবাবে তাইপেও নিজেদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বলে জানান তারা। তবে এখনো কোনো জাহাজ থেকে হামলার কোনো খবর পাওয়া যায়নি। চীনের দাবি, তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবেই অঞ্চলটির কাছাকাছি এই মহড়ার আয়োজন করেছে তারা। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের এই মহড়া তাদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছে। একই সঙ্গে অন্যদের শান্তি নষ্ট করার পরিবর্তে নিজ দেশের দুর্নীতি ঠেকাতে শি জিনপিং সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যৌথ এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের দফতর। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতের রেকর্ড পরিমাণে বেড়েছে স্বর্ণের মূল্য। গত 1 মাসের ব্যবধানে গ্রাম প্রতি 3 থেকে 4 দিনার বৃদ্ধি পেয়েছে সোনার দাম। অল্প সময়ের ব্যবধানে সোনার দাম বেড়ে যাওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি, ইউরোপ এবং এশিয়ায় মুদ্রাস্ফীতির প্রভাবে লাগামই হয়ে পড়েছে স্বর্ণের দাম। বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও রেকর্ড পরিমাণ বেড়েছে সোনার মূল্য। গত 1 মাসের ব্যবধানেই গ্রাম প্রতি বেড়েছে 3 দিনার, আর ভরিতে বাংলাদেশি মুদ্রায় 13 থেকে 14,000 টাকার বেশি। কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে প্রতি মিনিটে পরিবর্তন হতে থাকে। দেশটির প্রত্যেকটি স্বর্ণের দোকানে কুয়েত সরকার নির্ধারিত অনলাইন মূল্য তালিকা রয়েছে। দিন দিন মূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই এখন স্বর্ণ কিনতে দ্বিধায় ভুগছেন। তবে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় ভবিষ্যৎ প্রয়োজনের কথা মাথায় রেখে কেউ কেউ স্বর্ণ কিনে রাখছেন বলে জানান। 1 সপ্তাহ আগেও স্বর্ণের দাম কম ছিল, এখন হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে সর্বোচ্চ মনে হয় 28 দিনের রুবা স্বর্ণের দাম শুধু। এখন ভাগ্নারা চলে যাব দেশে, এর জন্যই কিনা। দাম বেশি বাজেটের থেকে বাইরে, তারপর আমি কি করব, পরিবারের জন্য নেওয়া লাগবে তাই কিনতে আসছি। তবে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আগে বিক্রি একটু ভালো ছিল, এখন গোল্ড রেট বাড়ি যাওয়ার কারণে এখন বেচাকেনা আগের মতো তেমন নাই। ঈদের পরে 2-3 দিন বেচাকেনা হবে, এরপর আগের মতো আবার ঠান্ডা হয়ে যাবে। আগামী মাসে গোল্ডের প্রায় শুনতেছে 1 থেকে 1.5 গাড়ি আরও বাড়তে পারে। গত মাসও ছিল, এখন থেকে প্রায় 3 দিনের কম। 3 দিনের কম হলে প্রতি ভরিতে প্রায় 13-14 হাজার টাকা বেড়ে গেছে 2-1 মাসের মধ্যে। কুয়েতে স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। আরবরা 21 ক্যারেট অথবা 18 ক্যারেট স্বর্ণের অলংকার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে 22 ক্যারেটের সোনা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন 21 জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজ্যটির বানসকণ্ঠ জেলার দিশা এলাকায় ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে ভবনের একাংশ ধসে পড়ায় ভেতরে কয়েকজন আটকা পড়েন। এরপর একটি স্ল্যাব ধসে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবছর ভারতের বেশিরভাগ রাজ্যে তীব্র দাবদাহ দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ভারতের উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশা রাজ্যে দাবদাহ থাকতে পারে টানা 10 থেকে 11 দিন পর্যন্ত। কোনো কোনো রাজ্যে ফেব্রুয়ারি মাসেই স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র দাবদাহে পানি স্বল্পতা সহ কৃষিক্ষেত্রেও নানান জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা জানান, দেশটির শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এই সমস্যার জন্য দায়ী। লিথুয়ানিয়ায় হারিয়ে যাওয়া 4 মার্কিন সেনার মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চতুর্থ জনকে খুঁজতে এখনও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বাল্টিক দেশটির একটি সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে সেনাদের সামরিক যান উদ্ধার করাও সম্ভব হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সেনাদের প্রতি শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেদা। গত সপ্তাহে অপর একটি নিখোঁজ মার্কিন সামরিক যান উদ্ধার করতে গিয়ে বেলারুশ সীমান্তের কাছে সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে নিখোঁজ হন এই সেনারা।
যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি ট্রাকের ধাক্কায় 6 জন আহত হয়েছেন। মঙ্গলবার অঙ্গরাজ্যটির চায়না টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি হঠাৎই রাস্তার পাশের কয়েকটি খুঁটিতে আঘাত করে একটি ভবনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ আহত হন 5 জন। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় দমকল কর্মীরা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে গ্রিসের পারোস দ্বীপ। কর্তৃপক্ষ জানায় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নাউসায়। ভেঙে গেছে বিভিন্ন সেতু, রাস্তা, তলিয়ে গেছে লোকালয়, কাদামাটিতে আটকে পড়েছে অনেক যানবাহন। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে ভারী যন্ত্রপাতির সাহায্যে রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। আইসল্যান্ডে আবারও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী রেকজাভিকের দক্ষিণাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অগ্নিশিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্ন্যুৎপাতের আশঙ্কা আগেই অনুমান করতে পেরে উদ্ধারকর্মীরা নিরাপদে সরিয়ে নেয় বিখ্যাত ব্লু লেগুন স্পা ও গ্রিনদাভিক শহরের বাসিন্দাদের। লাভা উদ্গীরণের পরও বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা বলছেন বিপজ্জনক অবস্থায় রয়েছে শহরটি। যে কোনো সময় সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা তাদের। 2021 সাল থেকে পর্যন্ত আগ্নেয়গিরিটিতে 21 বারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোতে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির স্বাস্থ্য ও মানব সেবা দফতরের বাইরে কর্মীদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে এখনও জানা যায়নি কতজন ছাঁটাইয়ের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে 10,000 স্বাস্থ্যকর্মী চাকরি হারাতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের পরিকল্পনার অংশ হিসেবে এই ছাঁটাই প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আর্জেন্টিনার সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনলেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি। খাদ্যের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন দারিদ্র্যের হার স্থিতিশীল থাকলেও সংকট কাটেনি। ফুটবলের জন্য খ্যাত দেশ আর্জেন্টিনার দৃশ্য এটি। বুয়েনোস আইরেসের প্রধান একটি বাজারে ডাস্টবিন থেকে পরিত্যক্ত ফল ও সবজি খুঁজছে মানুষ। কেউ এক টুকরো খাবারের জন্য, কেউ পরিবার নিয়ে টিকে থাকার জন্য। শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ঘুমিয়ে আছে গৃহহীন মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন এরকম দৃশ্য হর হামেশাই চোখে পড়ছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। প্রতিদিনই এখানে আরো বেশি মানুষ আসে। কিছু খাবার পেলেই তারা একটু স্বস্তি পায়। এতেই বোঝা যায় ক্ষুধা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। বুয়েনোস আইরেসের ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষক অগুস্তিন সালভিয়া বলছেন মুদ্রাস্ফীতির হার কমলেও দারিদ্র্য পরিস্থিতি এখনো অপরিবর্তিত। মুদ্রাস্ফীতির হার কমে গেলেও মানুষ তার সুফল পাচ্ছে না। দারিদ্র্যের হার এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা কমাতে হলে শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। 1 বছর আগে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করলেও অনেকের জীবনযাত্রার মান এখনো বদলায়নি। সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির হার কমে 2% নেমে এলেও দারিদ্র্যের হার 37 থেকে 39% মধ্যে স্থিতিশীল। চরম দারিদ্র্য 9 থেকে 10% মধ্যে রয়ে গেছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার মূলধনের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়ে অর্থনৈতিক সমস্যা মোকাবিলার চেষ্টা করছে। কিন্তু বাসিন্দারা এখনো ক্রমবর্ধমান ব্যয় এবং জনসেবার আশের সঙ্গে লড়াই করে চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।